আমরা জানি যে আল্লামা ইকবাল প্রচণ্ডভাবেই গেটেকে ফলো করতেন। তিনি পায়মাসিক তার যে কাব্যগ্রন্থ তার ভূমিকায় লিখেছিলেন যে সেই সূর্যের সামনে আমি আমার প্রদীপটুকু জ্বালিয়েছি। মানে তো আমার লেখাগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই গেটে পড়বে, মানে তোমরা প্রদীপ যদি ভালো লাগে তোমরা সূর্যের সম্মুখীন হও। তো সেই গেটে তো আল্লামা ইকবাল সব খুব পছন্দ করতেন গেটেকে। তো আল্লামা ইকবালের যে পাকিস্তান যে প্রকল্পটা ছিল সেই প্রকল্পে দেখা যাচ্ছে বাঙালি মুসলিমকেও খুব আন্দোলিত করেছিল ওই সময়। কাজী আব্দুল ওয়াদুদ, নজরুল, তারপরে ফরুক আহমেদ, সবার জীবনেই এই আল্লামা ইকবালের একটা ভূমিকা ছিল। তো আল্লামা এই গেটের ছিল, বন্ধু ছিল। আমরা জানি যে জার্মানির অনেক জায়গায়, আমেরিকাতেও এরকম মূর্তি আছে যে গেটের বন্ধু ছিলেন শিলার। গেটে আর শিলার হাতে হাত ধরে আছে। তো আল্লামা ইকবালের বন্ধু কে ছিলেন? তো আল্লামা ইকবালের বন্ধু ছিলেন, তার বয়স অনেক ছোট। যেমন গেটেরও কিন্তু এই শিলার কিন্তু গেটের অনেক বয়সে ছোট। তো আল্লামা ইকবালের বন্ধু ছিলেন স্যার রস মাসুদ, আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার। তিনি 1929 সাল থেকে 1934 সাল, এই 5 বছর আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন। তিনি ডাইরেক্ট নাতি ছিলেন। কার নাতি ছিলেন? স্যার রস মাসুদ। স্যার রস মাসুদ ছিলেন ইসের নাতি ছিলেন, সেটা হলো গিয়া স্যার রস মাসুদ ইসের নাতি ছিলেন। তিনি হলেন গিয়া এই স্যার সৈয়দ আহমেদ খান, আলিগড়ের প্রতিষ্ঠাতা। তা আলিগড়ে তিনি যখন ভাইস চ্যান্সেলার হলেন, তিনি আলিগড়কে প্রচণ্ড উন্নতি করার চেষ্টা করে গিয়েছিলেন এবং এই যে বিজ্ঞানের দিকে নিয়ে গেছিলেন আলিগড়কে। আলিগড়ে এত চমৎকার চমৎকার বিজ্ঞান ল্যাব তিনি বসিয়েছিলেন যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটিতেও ছিল না। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে স্যার রস মাসুদ নিয়ে আজকে বলবো। স্যার রস মাসুদ হলেন গিয়া, তিনি আলিগড়ে কিছু বক্তৃতা দিয়েছিলেন, অসাধারণ বক্তৃতা। এবং তার সবচেয়ে বড় অবদান হলো জাপানকে ইন্ডিয়ার সাথে পরিচিত করে তোলা। হ্যাঁ, জাপান আর ইটস এডুকেশন সিস্টেম। এইটা কিন্তু এইটা তার বিখ্যাত বই, পড়ার মতো একটা বই, অসাধারণ একটা বই, জাপান আর ইটস এডুকেশন সিস্টেম। এবং এখানে জাপানকে এত ভিভিডলি, এত চমৎকারভাবে, এত বিস্তারিতভাবে আলোচনা করেছেন, সেটা বলাই বাহুল্য। সেটা আপনার মানে গোটা পাকিস্তান যে মানে জাপান হওয়ার দিকে বা কোরিয়া হওয়ার দিকে একসময় রওনা দিয়েছিল, তার পিছনে এই স্যার রস মাসুদের ভূমিকা আছে। তো স্যার রস মাসুদ তিনি মানে 3টে জিনিসকে খুব সবসময় তিনি পছন্দ করতেন। একটা হলো ড্রিম, একটা হলো ডিজায়ার, একটা হলো হোপ। একটা হলো মানুষের, তিনি বলতেন যে মানুষকে মানুষ, যেমন তার দাদা বলতেন যে, তার দাদা মানে স্যার সৈয়দ আহমেদ খান বলতেন যে মুসলমানদের 3টা প্রবলেম, 3টা অভাব আছে। একটা হলো গিয়া শিক্ষা, 2 নম্বর শিক্ষা, 3 নম্বর শিক্ষা। আর স্যার রস মাসুদ বলতেন মুসলমানদেরকে 3টা জিনিসকে করে রাখতে হবে, মুসলমান ইন্ডিয়ান সবাইকেই। তিনি বলতেন ড্রিম, ডিজায়ার, হোপ। একটা হলো গিয়া তার স্বপ্ন থাকতে হবে, তার আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং আরেকটা থাকতে হবে আশা। তো ড্রিম, ডিজায়ার, হোপ, অসাধারণ সেই বক্তৃতাগুলো। এবং মানে যখন আল্লামা ইকবাল প্রচুর অসুস্থ ছিলেন, তিনি হয়তো বুঝতে পারতেন যে তিনি হয়তো বছরখানেক বা বছর 2 মারা যাবেন, তখন তিনি মানে আইনে একটা উইল করে গেলেন বা একটা করে গেলেন যে তার ছেলে মেয়ে, হ্যাঁ, যে একটা ছেলে একটা মেয়ে একটা বেঁচে ছিল ওই সময়, তারা হলে গিয়ে মুনিরা, এবং তারা নাবালক ছিল। তারা বড় ছেলে আফতাব তো বড় হয়ে গেছেন, আফতাব ইকবাল। তো এই যে ছোট ছেলে ছিল, একটা হলো গিয়া মুনিরা এবং আরেকটা হলো গিয়ে জাভেদ ইকবাল আর মুনিরা। এই 2জনকেই তিনি স্যার রস মাসুদের হাওয়ালে করে গেলেন। তাই যে এদের লেখাপড়ার দায়িত্ব স্যার রস মাসুদকে দিয়ে গেলেন। তো স্যার রস মাসুদ আল্লামা ইকবাল আগেই মারা গেলেন, আল্লাহর ইচ্ছা। তো এটাতে আল্লামা ইকবাল প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন। তো নিজের নাবালক সন্তানকে যে যার অধীনে করে যায়, তাহলে বুঝতে হবে যে আল্লামা ইকবাল স্যার রস মাসুদকে কতটা ভালোবাসতেন। তাহলে এখন আমাদের ওই জিনিসটা আমাদের বুঝতে হবে যে স্বপ্ন কী, এবং স্বপ্নকে কিন্তু প্রচণ্ডভাবেই খুব প্রচণ্ডভাবেই উৎসাহিত করেছিলেন। এবং যখন তিনি মানে আলিগড় ভাইস চ্যান্সেলার ছিলেন, 2জন অ্যারাবিক ডিপার্টমেন্টের 2জন মানে জার্মান আরবি বিশেষজ্ঞকে
তিনি চিট্টিচারের সময় নিয়োগ দিয়েছিলেন কে স্যার রস মাসুদ। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে স্যার রস মাসুদ যখন তিনি আলিগড় থেকে চলে যান 1934 সালে তিনি পদত্যাগ করেন, তারপরেও কিন্তু তিনি আলিগড়ের সাথে সবসময় যোগাযোগ রাখতেন, কারণ তার দাদাই এটা তার সমগ্র জীবনের বিনিময়ে এই আলিগড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। এটার আলিগড় ইউনিভার্সিটির প্রথম নাম ছিল মাও অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তো মাও অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মাও তো না, মোহাম্মডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ বা মাও কলেজ বলতো। তো মাও কলেজ 1920 সালের দিকে এটা ইউনিভার্সিটিতে পরিণত হয়, এবং স্যার রস মাসুদ আরেকটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পিছনে, যেমন আমাদের ইদানিং সলিমুল্লাহ খান প্রচুর বলেন যে একটা ইউনিভার্সিটিকে নিজস্ব ভাষায় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে তা শিক্ষাদান করা উচিত। তো ভারতবর্ষের প্রথম কোন ইউনিভার্সিটি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়া শুরু করেছিল, সেটা ওসমানী ইউনিভার্সিটি, দক্ষিণ ভারতে। তো এই ওসমানী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ছিলেন কিন্তু এই স্যার রস মাসুদ। তিনি দক্ষিণ ভারতে এই নিজামের অধীনে চাকরি করেছেন, তারপরে তিনি ভূপালে চাকরি করেছেন, ওই ভূপালের নবাবের আন্ডারে, এবং তিনি জাপানে গেছেন 2-3 বার, চায়নায় গেছেন, কোরিয়ায় গেছেন, এবং এইসব নতুন যে জার্মানি তো তাও 200-300 বছর ধরে উঠে আসতেছিল, কিন্তু জাপান যে 20 বছরের মধ্যে গোটা পৃথিবীর সমকক্ষ একটা দেশ হয়ে উঠলো, সেটা কিন্তু তিনি ফিল করতেন অন্তরের থেকে, এবং তিনি বারবার জাপান গেছেন যাতে জাপানি শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশে আসতে পারে। এবং জাপানে একটা জিনিস ছিল যে এশিয়াটিক ভ্যালু ব্যবস্থা এবং ওয়েস্টার্ন টেকনোলজি দুইটাকে একটা সমন্বয় ঘটেছিল জাপানে। তো জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পরে আবার জাপান কিন্তু অর্থনৈতিকভাবে একটা উদীয়মান ব্যাঘ্র বা ইমার্জিং টাইগার হয়ে ওঠে। তো ইমার্জিং টাইগার আমরাও বাংলাদেশে হয়ে উঠতে চাই, আর হয়ে উঠতে চায়, নাম কি বলে, পাকিস্তানে হয়ে উঠতে চায়, ভারতেও হয়ে উঠতে চায়। তো এখন দেখা যাক যে স্যার রস মাসুদ যে জাপানের বইটা, জাপান অ্যান্ড ইটস এডুকেশন সিস্টেমের উপর বইটা লিখলেন, এবং সেখানে তিনি আরেকটা জিনিস উল্লেখ করলেন, একটা দেশের পলিটিক্স না বুঝতে পারে তার এডুকেশনটাকে আমরা বুঝতে পারবো না। তাহলে এই পলিটিক্স আর এডুকেশনকে যদি একসাথে জোড়া যায়, শিক্ষার সাথে কিন্তু একটা দেশের রাজনীতি জড়িত। তো এই জিনিসটা আমাদের কিন্তু বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতির এত কদাকার অবস্থা কেন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এটা ঠিক করতে হবে। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা রবীন্দ্রনাথ যেভাবে নিয়ে গেছেন, সেটা কিন্তু একটা মানে কি হইতে পারিবে না। বাঙালি সবসময় যেমন এক রাত্রি যদি পড়েন, তার ভাবধারা এরকম যে তুমি ম্যাটসিনি গাড়ি বললে হইতে পারিবে না। তো কিন্তু ইকবাল কি বলতেছেন যে তুমি মানে ইউরোপের নেতা হবা, তুমি আমেরিকার নেতা হবা, তুমি স্পেনের নেতা হবা। যেমন ইসের কথা বলছে যে ইহুদিদের যদি অধিকার থাকে প্যালেস্টাইনের পরে, মুসলমানদের অধিকার আছে স্পেনের পরে। মানে তুমি বলছো যে ওই ছোট্ট একটা জায়গা, আল্লামা ইকবাল বলছে যদি নেয় তাহলে ওইটার থেকে বড় হলো আমাদের যে অসভ্য যারা বারবারিক, যারা স্পেন কিন্তু এখনও বেশি কিছু আবিষ্কার করতে পারে না, গ্রিক কিন্তু এখনও কিন্তু কিছু আবিষ্কার করতে পারে না, কারণ ইসলামের প্রতি তারা ঘৃণা পোষণ করেছে। স্পেন গ্রিক থেকে কী করেছে, তারা তার্কিসদের বের করে দিয়েছে, আর তার্কি থেকে অবশ্য গ্রিকদেরও বের করে দেওয়া হয়েছে। আবার তো ফলে গ্রিস কিন্তু ধ্বংস হয়ে গেছে। সে একসময় গ্রিস কত আবিষ্কার করেছে, আর এখন গ্রিস কিছুই আবিষ্কার করতে পারে না। আবার যখন এই স্প্যানিশরা যখন আবার মুসলমান হাতে ক্ষমতা নিল, প্রথম তারা দুটো জাতকে বের করে দিয়েছে, একটা ইহুদি আর একটা মুসলমান। ফলে স্পেন কিন্তু আজ পর্যন্ত তেমন কিছু আবিষ্কার করতে পারে না। তাহলে পৃথিবীকে আবিষ্কারের জ্ঞান গবেষণা দিয়েছে কারা? দুইটা জাত, একটা হলো ইহুদি, একটা মুসলমান। তো প্রথমে মুসলমান, তারপরে ইহুদি। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে মুসলমানরাই পৃথিবীতে জ্ঞান গবেষণা এগুলো ছড়িয়ে দিয়েছিল। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমেরিকাতে এখন আরেকজন জোহরান মামদানি, পাঞ্জাবি মুসলিম, ঠিক আছে। তো ওই পাঞ্জাবি মুসলিম তিনি কিন্তু সম্ভবত নিউ ইয়র্কের হয়ে যাচ্ছেন, মেয়র হচ্ছেন। আবার আরেকজন পাকিস্তানি মুসলমান আজ প্রায় 8-9 বছর ধরে লন্ডনে মেয়র আছেন, তিনি হলেন গিয়া তার নাম হলো সাদিক খান। তো নিটশে, যিনি হিটলারের গুরু ছিলেন, প্রচণ্ড বিরাট দার্শনিক ছিলেন। পৃথিবী ধ্বংস হয়েছে তখন একটা অনুষ্ঠানের মধ্যে দেখাচ্ছে যে নিটশের বইগুলো সেভ করতে যাচ্ছেন, এত জ্ঞানীগুলো ছিলেন নিটশে। তো নিটশে বলছিলেন যে হয়তো ইউরোপিয়ান সভ্যতা ইহুদিদের কাছে এসে পাকা ফলের মতো পড়বে। তখন ইকবাল বলতেছেন যে তাহলে ইহুদিদের কোলে এসে যদি পাকা ফলের মতো পড়ে, তো মুসলমানদের কোলে কেন পড়বে না? তো এই জিনিসটা মুসলমানদেরকেও ওয়েস্টার্ন সভ্যতাকে রক্ষা করতে হবে, তাদেরকে নিয়ন্ত্রণ নিতে হবে, তাদের বিজ্ঞানগুলোকে রক্ষা করতে হবে, কারণ ওয়েস্টার্ন সভ্যতা ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে
এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, রবীন্দ্রনাথের নেগেটিভিটি যদি আমরা বুঝতে পারি, রবীন্দ্রনাথ কিন্তু বারবার বলেছেন যে ওই নাম কি ইকবাল কিন্তু বারবার বলেছেন যে সবাক লে তু ফির আদালত কা সুজাত কা লিয়া জায়গা, সাদাকাত কা আদালত কা সুজাত কা লিয়া জায়গা কাম তুই জামানে কা ইমামত কা। তুমি হবা যুগের নেতা, তাহলে কী হবে, তোমার তিনটা গুণ থাকতে হবে। এদিকে যে সুজাত মানে সূর্যবীর্য, আদালত মানে ন্যায় বিচার, এবং সাদাকাত মানে কি সত্যবাদিতা। তাহলে তুমি সত্যবাদী হবা, তুমি বীর হবা, এবং তুমি ন্যায় বিচার করবে আদালত কা। তাহলে এই কিন্তু রবীন্দ্রনাথ কী বলছেন তার এক রাতের ছোটো গল্পে, যে তুমি মানে আমি হতে চাইছিলাম কি যেন, পরে হইলাম ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। তো ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার কেউ হতে পারে না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ভাঙা স্কুল কোনো ভাঙা হয় না, আর মাস্টার কোনো সেকেন্ড হয় না, মাস্টার সবসময় ফার্স্ট। আজকে আমরা তাহলে সবসময় জাতির মন ছোটো করে দিয়েছেন যে একটা ছেলে সে কী হতে যাচ্ছিলো, ম্যাটসিনি গারিবেল্লি হতে চাইছিল, কিন্তু সে কী হবে, সে হয়তো সে কী হয়ে গেল, তো যে এই সে হয়ে গেল, সে কী হয়ে গেল, সে হয়ে গেল হইলে গিয়া ভাঙা স্কুল সেকেন্ড মাস্টার, সে ম্যাটসিনি গারিবেল্লি। মানে যতভাবে বাঙালির মন ছোটো করার দরকার রবীন্দ্রনাথ সেগুলো করেছেন। রবীন্দ্রনাথ এটাও বলেছেন যে রেখেছো বাঙালি করে, মানুষ করেনি। কিন্তু ইকবাল কী বলছেন, এ নাও যাও মুসলিম তাদাব্বুর ভি কিয়া তুনে ওকে আগার দুন থা তু জিসকা এক টুটা হুয়া তারা। তুমি কি স্মরণ চিন্তা করতে পারো, হে মুসলমান না যুবক মুসলমান, তুমি কোন আকাশের তারা? হ্যাঁ, তো এই যে মুসলমানকে তিনি বলতেছেন আল্লামা ইকবাল যে তুমি আকাশের তারা। হ্যাঁ, গাবাদি আসলাফ সে জো মিরাজ পাই থি আসমানে দি মারা। তাহলে তুমি যখন ওই সেই মুসলমানদের যে সম্পদ সেগুলো তুমি হারিয়ে ফেলেছো বলেই সে মুসলমানরা কী হতো, গোটা জগতে এই জ্ঞান গবেষণা, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, তারপরে জগতের সৌন্দর্য ছিল মুসলমান। আর তাহলে কী হচ্ছে, তুমি এগুলো সব হারিয়ে ফেলেছো বলে তোমাকে অনেক উপরের আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে আকাশ। তো এই জিনিসটা ইকবাল বারবারই বলার চেষ্টা করেছেন যে তুমি তুমি নিজেদেরকে আমেরিকা বা ইংল্যান্ডে থেকে ছোটো মোটো কোনো কারণ নাই, তুমি আবার জাস্ট তোমার লেখাপড়াটাকে আবার তুমি ধারণ করো, তুমি তোমার আদালত, তোমার ন্যায় বিচারকে ধারণ করো, তোমার সত্যবাদীকে ধারণ করো, সূর্যকে ধারণ করো। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসে কিন্তু এক সময় আলিগড়ে দুইটা গেট ছিল, একটা গেটের নাম ছিল ইলিম গেট, আর একটার নাম ছিল ইশক গেট। একটা গেটে ছিল প্রেমের দরজা, একটা ছিল জ্ঞানের দরজা। তো মুসলমান বারবারই আল্লামা ইকবাল এই মানে দিওয়ানা এবং ফারজানা এই দুইটাকে মানুষের চরম লক্ষ্য করেছেন। দিওয়ানা মানে যা তার মধ্যে যখন প্রেম থাকবে তখন সে উদ্দীপ্ত হবে, ঠিক আছে, তার মধ্যে কোনো দুঃখ থাকবে না, সে তখন কী হবে, তিনি বারবার বলেছেন আল্লামা ইকবাল যে হুঁশিয়ারে ও মাস্তি মে ইমতিয়াজ কারনা। তাহলে আমি এটা কখনোই শিখিনি যে যে আনন্দে থাকে সেই কিন্তু মানে চালাক হয়, আর মানুষ দুঃখ থাকলে অনেক কিছু সে খেয়াল করতে পারে না। তাইলে এই আল্লামা ইকবাল সবসময় মাস্তি, দিওয়ানাপান এবং আনন্দ, প্রেম এগুলোকে গুরুত্ব দিয়েছেন, তার সাথে আবার জ্ঞানের গুরুত্ব দিয়েছেন, তিনি ইলমের উপরেও গুরুত্ব দিয়েছেন। তো এই ফারজানা মানে তাহলে দিওয়ানা এবং ফারজানা এই দুইটা হলো মুসলমানের লক্ষ্য। সে তার মধ্যে তাকে প্রেমিক হতে হবে এবং তাকে জ্ঞানী হতে হবে। তো এই দুইটা দরজা আল্লাহ তিনি এস্টাবলিশ করেছিলেন কে, স্যার রস মাসুদ আলিগড়ে। একটা হলো গিয়ে ইশক গেট, একটা ইলিম গেট। এখন সেই গেটগুলো আছে কিনা আমি জানি না, কিন্তু এগুলো আপনারা যখন স্যার রস মাসুদের জীবনীগুলো পড়বেন তখন এগুলো আপনারা জানতে পারবেন। তাহলে এই নাম কি বলে, তিনটা জিনিস থাকতে হবে, ড্রিম, ডিজায়ার এবং হোপ। তিনি বলতেছেন কি, স্যার রস মাসুদ বলতেন যে ইন্ডিয়ানদের বা মুসলমানদের জীবনে তিনটা লক্ষ্য থাকবে, একটা হলো স্বপ্ন, আর একটা হলো কামনা, আর একটা হলো গিয়া আশা। তাহলে এই তিনটা জিনিস যখন মুসলমানদের মধ্যে আসবে এবং তখন কিন্তু মুসলমানরা হবে কি যুগের নেতা। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এখন কিন্তু এই একজন নাম কি বলে ঋষি সুনাক, সে পাঞ্জাবি, সে কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল প্রায় 1 বছর 1.5 বছরের মতো। আবার আরেকজন হলেন গিয়া এই পাঞ্জাবি মুসলমান, তিনি ঋষি সুনাক তো হিন্দু, পাঞ্জাবি মুসলমান তিনি ছিলেন হলো গিয়া, ওনার নাম হলো গিয়া এই জোহরান মামদানি। তিনি নিউ ইয়র্কের মেয়র হওয়ার পথে আছেন। পাকিস্তানি সিতারা ইমতিয়াজ, তিনি হলেন গিয়া এই সাদিক খান প্রায় 8-9 বছর ধরে লন্ডনের মেয়র। তাই লন্ডন পৃথিবীর একটা বিরাট শহর, নিউ ইয়র্ক একটা পৃথিবীর বিরাট শহর। এরা যদি মুসলমানরা বা পাঞ্জাবিরা মেয়র হইতে পারে, তাহলে মুসলমানরা আবার পশ্চিমের নেতৃত্ব নিতে পারবে। হয়তো আমেরিকার প্রেসিডেন্টও একজন মুসলমান হতে পারে ভবিষ্যতে। আমি সেই আশা করে এই ভিডিওটা শেষ করছি। আমার চ্যানেলটি লাইক করুন, ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।